হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কম্পিটিভ শুভজিৎ একাডেমি। আজকে আমরা নিউটনস লজ অফ মোশন পড়বো। ডব্লিউইজেইতে তিনখানা কোশ্চেন মিনিমাম আসবে এখান থেকে। থ্রি কোশ্চেনের দুটো কোশ্চেন মেনলি আসবে 1 মার্কস 1-এর, আর একটা আসবে 2 মার্কসের। তো টোটাল মার্কস 4 আমরা ধরে নিতে পারি। তো আমাদের ফার্স্ট ফোর্স, নিউটনস লজ অফ মোশন পড়ার আগে আমাদের মেনলি যেটা বুঝতে হবে, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো এবার দেখো ফোর্সের কী কী থাকবে। একটা তো ম্যাগনিটিউড অফ ফোর্স, ডিরেকশনস, ভেক্টর ল অফ ফলো, মানে ভেক্টর যে ব্যাপারটা আছে, ভেক্টর হতে গেলে ভেক্টর ল ফলো করতেই হবে। আর নাম্বার 4 পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ আমি একটা বডিতে ফোর্স অ্যাপ্লাই করেছি 2 নিউটন। এবার এই 2 নিউটন ফোর্সটা আমি মিডিলে অ্যাপ্লাই করেছি না কোথায় অ্যাপ্লাই করেছি, এটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। আমি যদি মিডিলে অ্যাপ্লাই করি তাহলে এটা কী হবে, 2 নিউটন লিনিয়ার মোশন হবে, লিনিয়ার মোশন। এবার যদি কেউ এই ফোর্সটাকে সেন্টারে অ্যাপ্লাই না করে হরিজেন্টালি প্লেনে, এই বডিটা আছে হরিজেন্টাল প্লেনে, তো ওখানে আমি 2 নিউটন ফোর্সটা এই কর্নারে অ্যাপ্লাই করেছি। তো এবারও 2 নিউটনের ডিরেকশন উপরের দিকে আছে, এখানেও 2 নিউটন সেম, তার মানে ম্যাগনিটিউড সেম, ডিরেকশন সেম, বাট এই কেসটাতে বডিটা কী করবে, রোটেট করবে। তো আমরা রোটেশনের কেসে আমরা এই পয়েন্টটাকে নিয়ে বেশি ডিসকাস করবো, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তো মেনলি এই চ্যাপ্টারে আমরা ম্যাগনিটিউড আর ডিরেকশন নিয়ে কাজ করব। আর ভেক্টরস ল ফলো করবে। ভেক্টরস ল মিন্স এফ নেট ইকুয়াল টু রুট ওভার অফ f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos থিটা। তো নেক্সট কি আছে, ফোর্স। পৃথিবীতে যত ফোর্স আছে ওইগুলোকে আমরা যদি প্রত্যেকটাকে ক্লাসিফিকেশন করি, ফার্স্ট কি আসছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, নেক্সট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর থার্ড ওয়ান ইজ নিউক্লিয়ার ফোর্স কি, শর্ট রেঞ্জ ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, এইগুলো লং রেঞ্জ ফোর্স। তো আমাদের এইগুলো পড়ার এখন দরকার নেই, গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার তো চলছে না। এবার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেরই দুটো পার্ট আছে, একটা হচ্ছে নর্মাল রিয়াকশন আর একটা হচ্ছে টেনশন। এবার নর্মাল রিয়াকশন আর টেনশন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে কেন পড়ছে, তার কারণ হচ্ছে উই নো দ্যাট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স F ইকুয়াল টু QE প্লাস QV ক্রস B। তো নর্মাল রিয়াকশন এইগুলো সব করা কন্ট্যাক্ট ফোর্স। এবার এই কন্ট্যাক্ট ফোর্সে যখন দুটো সারফেস কাছাকাছি চলে আসে, আর একটা নিচে একটা সারফেস আছে, এবার দুটো সারফেস খুব কাছাকাছি থাকলে কি থাকবে, এদের নিজস্ব একটা নিউক্লিয়াস থাকবে, এরো নিউক্লিয়াস থাকবে, তার মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স হওয়ার টেন্ডেন্সি আছে। এর জন্য নর্মাল রিয়াকশন টেনশনগুলো আমরা এর মধ্যেই পড়ি, খুব একটা দরকার নেই, বাট এই পার্ট দুটো আলাদাভাবে ডিসকাস করা খুব দরকার। তো ফার্স্ট নর্মাল রিয়াকশন মিন্স আমি একটা সারফেস উপর আর একটা বডি রেখে দিয়েছি। এবার দুটো বডির সারফেস যেটা স্মুথ নয়, তার মধ্যে কি আছে, একটা কার্ভ টাইপের আছে। খুব কার্ভ থাকলে কি হবে, এখানে একটা মলিকুল আছে, এখানে একটা মলিকুল আছে, এই দুটো মলিকুলের মধ্যে কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স জেনারেট হবে। ইনিশিয়ালি এই দুটো মলিকুল যদি ভার্টিক্যালি ছিল, এবার আমি উপরের বডিটাকে যদি একটা ফোর্স F ইকুয়াল টু 5 নিউটন দিলাম, তাহলে উপরের বডিটা কি হবে, উপরের পার্টিকেল একটা ফোর্স পড়ছে, কত, 5 নিউটন। এবার এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ছিল, বাট এই এক্সটার্নাল একটা 5 নিউটনের জন্য এই পার্টিকেলটা একটু আগের দিকে চলে যাবে আর এটা পিছনেই থেকে যাবে। তো তখন এর মধ্যে একটা ইন্টারমলিকুলার ফোর্স জেনারেট হবে, স্প্রিংয়ের মতো। স্প্রিংকে টানা যেরকম আমাদের একটা ফোর্স জেনারেট হয়ে যায়, তো এই ফোর্সগুলো নর্মাল রিয়াকশন হবে। এবার নর্মাল রিয়াকশন অনেক টাইপের নর্মাল রিয়াকশন হবে, প্রত্যেকটা সারফেসে আলাদা আলাদা পয়েন্ট। তো এই নর্মাল রিয়াকশনগুলোকে আমি যদি রেজাল্টেন্ট করি, তাহলে রেজাল্টেন্ট নর্মাল রিয়াকশনটা হয় সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। এবার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা মিডিলে হবে না কোথায় হবে, সেটা ডিপেন্ড করবে বডির স্টেবিলিটির উপর বা বডি ইকুইলিব্রিয়াম কীভাবে থাকতে পারে। তো জেনারেলি আমরা কী করবো, নর্মাল রিয়াকশনটাকে সেন্টারে ধরে নেব, এই নর্মাল রিয়াকশন। বাট ম্যান্ডেটরি নর্মাল রিয়াকশন আর সারফেসের মধ্যে অ্যাঙ্গেল কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। এবার এই সারফেসটা হরিজেন্টাল ছিল, তার জন্য 90 ডিগ্রি। এবার সারফেসটা যদি ইনক্লাইন থিটা অ্যাঙ্গেল হয়ে যায়, তাহলে এই সারফেসের সঙ্গে ইনক্লাইন সারফেসের সঙ্গে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, তো এই নর্মাল রিয়াকশনে এই বডিটার mg নিচের দিকে থাকে, mg দুটো কম্পোনেন্ট, এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, তো এটাও থিটা, তো এটা হচ্ছে mg cos থিটা। তো ইনক্লাইন্ডের ক্ষেত্রে নর্মাল রিয়াকশন n ইকুয়াল টু mg cos থিটা।
আর এমনি সিম্পল বডির কেসে আমরা কি করব, n ইকুয়াল টু mg ইকুয়াল করে দেবো। ওকে, এবার দেখো আমরা কন্ট্যাক্ট বডির কেসে নর্মাল রিঅ্যাকশন চেক করব। কন্ট্যাক্ট বডিতে নর্মাল রিঅ্যাকশন কীরকম আছে, জেনারেলি আমরা আর্থ, লাস্ট কেসে আমরা কী ধরেছিলাম, এটা হচ্ছে আর্থ আর উপরে একটা বডি আছে। এবার এরকম হতে পারে দুটো ব্লক কাছাকাছি সারফেসের সঙ্গে টাচ আছে, এই কেসটাতে এখানে একটা নর্মাল রিঅ্যাকশন হবে, এখানে একটা নর্মাল রিঅ্যাকশন হবে যখন টাচ থাকবে। আর এখান থেকে কেউ যদি ফোর্স দেয়, এই নর্মাল রিঅ্যাকশনটা ততক্ষণ জিরো থাকবে যতক্ষণ না বাইরে থেকে কোনো এ বডিতে ফোর্স দিচ্ছে বা বি বডিতে ফোর্স দিচ্ছে। যখন এই ফোর্সটা এখানে দিয়ে দেবে তখন এই জিনিসটাকে আমরা কি বলবো, নর্মাল রিঅ্যাকশনস অন বি ডিউ টু এ। সিমিলারলি এই বডিটা কেউ একটা নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে, এটা কি হয়ে যাবে, নর্মাল রিঅ্যাকশনস অন এ ডিউ টু বি। এবার ব্লক যদি একটার উপর আর একটা থাকে, তো এই সারফেসে এবার এই নর্মাল রিঅ্যাকশনগুলো অলওয়েজ ইকুয়াল হবে, এন বি ম্যাগনিটিউড অফ বি এ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ বি। এবার দেখে নাও এই ব্লক আছে একটা, দুটো, তিনটে, তো এই ব্লকের উপর নর্মাল রিঅ্যাকশন কী করছে, নর্মাল রিঅ্যাকশন অন ব্লক সি ডিউ টু বি। উল্টো নর্মাল রিঅ্যাকশনস অন বি ডিউ টু সি, নর্মাল রিঅ্যাকশনস অন বি ডিউ টু এ, নর্মাল রিঅ্যাকশনস অফ এ ডিউ টু বি। আর এখানে কি হয়, নর্মাল রিঅ্যাকশনস অন এ ডিউ টু আর্থ। ওকে, এইভাবে আমরা নর্মাল রিঅ্যাকশনকে আলাদা আলাদাভাবে ডিফাইন করব। এবার সমস্যা হচ্ছে যখন বডিগুলো এইভাবে থাকবে, একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারটা কি আছে, দুটো ইনক্লাইন বডির মাঝে আটকে গেছে। এবার প্রশ্ন হচ্ছে নর্মাল রিঅ্যাকশনের ডিরেকশনটা কী হবে, এটা বহুত একটা কনফিউজিং জিনিস। ডিরেকশনটা কী হবে, এই কেসটাতে অনেকে বুঝতে পারবে যে হ্যাঁ নর্মাল রিঅ্যাকশনটা এদিকে হবে। এবার হচ্ছে কেন, এই যে সারফেস যেটা আছে, এই সারফেসটার পারপেন্ডিকুলার এটা আছে, আবার এই পারপেন্ডিকুলার লাইনটা কিন্তু এই সার্কেল বা স্ফিয়ারের সেন্টার দিয়ে পাস করতে হবে। কেন, কারণ শুধুমাত্র ইনক্লাইন সারফেসের পারপেন্ডিকুলার হলে হবে না, তার সঙ্গে স্ফিয়ারেরও পারপেন্ডিকুলার হতে হবে। আর স্ফিয়ার দিয়ে যদি কোনো নর্মাল পাস করে সেটা সেন্টার দিয়ে যেতেই হবে, কারণ ট্যানজেন্ট এটা, মানে সার্কেলের কেসে এটা কী হয়ে গেল, ট্যানজেন্ট হয়ে গেল। সিমিলারলি এখান থেকে আমি যদি একটা লাইন টানি, এই লাইনটা কোথা দিয়ে পাস করবে, সেন্টার দিয়ে পাস করবে। এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা θ2, আলাদা আলাদা অ্যাঙ্গেল হতেই পারে। অ্যাঙ্গেল যদি সেম থাকে, θ1 ইকুয়াল টু θ2 থাকলে নর্মাল রিঅ্যাকশন n1 ইকুয়াল টু n2 হবে। যদি থিটা পাল্টে যায় তাহলে নর্মাল রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা কোশ্চেন করবো, ওখানে পুরো ডিটেলস এটার ব্যাপারটা বোঝা যাবে, ক্যালকুলেটও করবো। হ্যাঁ, n1 ইকুয়াল টু n2। নেক্সট হচ্ছে এটা, একটা ল্যাডার আছে, ল্যাডারটা কি আছে, একটা হরিজন্টাল সারফেস আর একটা ভার্টিক্যাল সারফেসের সঙ্গে এরকমভাবে আছে। এবার এই কেসটাতে আমি যদি নর্মাল রিঅ্যাকশন খুঁজতে চাই তাহলে একটা সমস্যা পড়বো। কীরকম সমস্যা, যে নর্মাল রিঅ্যাকশনটা ল্যাডারের পারপেন্ডিকুলার হবে না ভার্টিক্যাল প্লেনের পারপেন্ডিকুলার হবে। ওকে, কনফিউজ থাকবে কার পারপেন্ডিকুলার, কোনটা রাইট, এটা না এটা, এটা ভুল, এটা কারেক্ট। তো এই জিনিসগুলো, এই কনফিউজগুলোকে কীভাবে আমরা সলভ করব, এই কনফিউজ সলভ করার জন্য আমাকে দেখতে হবে, এখান থেকে তাকাতে হবে। এই ছেলেটা যেটা ছিল এখান থেকে আমি তাকাচ্ছি, তাকিয়ে কি দেখতে হবে, যে এই পয়েন্টে, যে পয়েন্ট অফ ইন্টারাকশন বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই পয়েন্টটাতে কোন সারফেসটার দুটো পোর্শনই দেখা যাচ্ছে বা পৃথিবীতে দুটো এক্সিস্ট করবে, কোনটার এক্সিস্ট করছে, এই কন্ট্যাক্টটা যেটা আছে সেই কন্ট্যাক্টটাকে আমি ও পয়েন্ট নাম দিয়ে দিলাম। এই কন্ট্যাক্টটার নিচের পোর্শনটা পৃথিবীতে এক্সিস্ট করছে, লোয়ার পোর্শন, আর আপার পোর্শনটা পৃথিবীতে এক্সিস্ট করছে। আর একটা আছে এই সারফেসটা। এবার এই সারফেসটাতে কি হবে, এই সারফেসটাতে পারপেন্ডিকুলার পার্টটা একটা এরকম হতে পারে। এই সারফেসটা যদি আমি এদিকটা দেখতে চাই, এদিকে তো নেই কিছু, তাহলে এর এটা পার্ট আছে, শুধু কে আছে, এই পোর্শনটা আছে, এর উপরের পোর্শনটা নেই। সিমিলারলি এই কেসটাতে কে আছে, এই কেসটাতে এই পোর্শনটা আছে, ল্যাডারের এই পোর্শনটা আছে। তার মানে ল্যাডারের দুটো সারফেস আছে, টু সারফেস অফ ল্যাডার। আর এখানে কে আছে, এখানে একটা সারফেসই আছে, এখানে কে আছে, একটা সারফেস, কার, ল্যাডারের। আর এখানে আমি যদি ভার্টিক্যাল সারফেস দেখি, ওয়ান সারফেস। তো যেই সারফেসটা দুটো পার্ট দেখা যাবে তার পারপেন্ডিকুলার হবে নর্মাল রিঅ্যাকশন। এইভাবে আমরা এটাকে মনে রাখবো। তাহলে দুটো সারফেস কার দেখা যাচ্ছে, ভার্টিক্যাল, তার জন্য এখানে নর্মাল রিঅ্যাকশন কীরকম হয়ে যাবে, এটা।
আর এখানে নর্মাল রিঅ্যাকশন কোনটা হয়ে যাবে, ল্যাডারের পারপেন্ডিকুলার। ওকে, দুটো সারফেস যেখানে দেখা যাবে, দুটো সারফেস কোনটা দেখা যাচ্ছে, ল্যাডারে, তার জন্য কার ল্যাডারের পারপেন্ডিকুলার হবে, নর্মাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার টু ল্যাডার। আর এই কেসটাতে কে হয়েছে, এই কেসটাতে নর্মাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার টু ভার্টিক্যাল সারফেস। তো তার মানে যার দুটো সারফেস দেখা যাবে, দুটো পোর্শন পৃথিবীতে এক্সিস্ট করবে, তার আমি কি বলবো, যে ওরই পারপেন্ডিকুলার হবে। আবার এই কেসটাতে কি আছে, যেই কেসগুলোতে আমাদের জয়েন্ট থাকবে দুটো লিঙ্ক, যেখানে আমরা বুঝতে পারবো না সেখানে আমরা NX আর NY নিয়ে নেবো, দুটোই হতে পারে, তো রেজাল্টেন্ট এনটা এদিকে হয়ে যাবে। হিন সারফেসেও সেম থাকবে, হিন সারফেসও আমরা এটা করে নিই, এটাকে নিয়ে নিই NY, এটাকে করে নিই NX, তারপরে ফোর্স ব্যালেন্স করবো, অটোমেটিকলি বুঝে যাবো NX থাকবে কি থাকবে না। এই কোশ্চেনগুলোতে এর পিছনে আমি যদি ম্যাথামেটিক্যাল লজিক খুঁজি, ম্যাথামেটিক্যাল লজিক বলতে এই নর্মাল রিঅ্যাকশনটা এখানে আছে, এখানে আছে mg, তো নর্মাল রিঅ্যাকশনটা যদি এরকম না হতো তাহলে এ পাশের ফ্রিকশনটাকে কে ব্যালেন্স করতো, এই বডিটা এদিকে যাচ্ছে, এদিকে একটা ফ্রিকশন আছে না, ওই ফ্রিকশনটাকে ব্যালেন্স করার জন্য নর্মাল রিঅ্যাকশনটা এরকম হবে। এই কেসটাতে নর্মাল রিঅ্যাকশনটা এরকম হচ্ছে, তার পিছনে রিজন হচ্ছে এর mg আছে, প্লাস হচ্ছে এখানে ফ্রিকশন আছে, আর এখানে এটা আছে, এটা আছে। তো এই কেসটাতে কী হতে পারে, এই পোর্শনও ফ্রিকশন থাকতে পারে। তো মেনলি আমরা ফোর্স কম্পোনেন্ট ডিভাইড করলে অটোমেটিকলি ব্যালেন্স হয়ে যায়, সেই রেসপেক্টিভলি নর্মাল রিঅ্যাকশনের ডিরেকশন হয়। বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কীভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে, যে যেই সারফেসে দুটো সারফেস দেখা যাবে তার পারপেন্ডিকুলার আমরা নর্মাল রিঅ্যাকশন নিয়ে নেবো, ব্যাস। নেক্সট, নিউটন ফার্স্ট ল অফ মোশন। নিউটন ফার্স্ট ল অফ মোশন কি বলছে দেখো, ইফ নেট ফোর্স অন এ বডি ইজ জিরো, মানে কোনো বডির উপর নেট ফোর্স জিরো আছে, দেন ইট রিমেন্স অ্যাট রেস্ট, তাহলে বডিটা রেস্টে থাকবে। যদি ইফ ইট ওয়াজ অ্যাট রেস্ট, যদি এটা রেস্টেই ছিল, মানে ভবিষ্যতে রেস্টে থাকবে, এটা ডিপেন্ড করবে পাস্টে রেস্টে ছিল। আর কি দিয়েছে, অ্যান্ড মুভস উইথ কনস্ট্যান্ট লিনিয়ার ভ্যালোসিটি, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, লিনিয়ার ভ্যালোসিটি। যদি পার্টিকেলটা লিনিয়ারই মুভ করে, তাহলে আমি বডিটাকে যদি এক্সটার্নাল ফোর্স না দেই, তাহলে এটা কি থাকবে, দেন ইট ওয়াজ ডুইং সো, মানে এটাও লিনিয়ারি ভ্যালোসিটিতে ছুটবে। কখন ছুটবে, যদি এটা লিনিয়ারিতে ছুটবে। এবার সার্কেলার কেসে কি হয়, সার্কেলার কেসে ভ্যালোসিটি তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ভ্যালোসিটি একটা কি ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এই ভ্যালোসিটির তো ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, বাট কে চেঞ্জ হচ্ছে, ডিরেকশন, প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন চেঞ্জ হয়েছে, এটা ভি ইনিশিয়াল, এটা ভি ফাইনাল। তো এই কেসটাতে যে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, এই ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য সেন্টার থেকে একটা ফোর্স দিতে হবে, যেটাকে আমরা ইন ফিউচার সেন্ট্রিফিউগাল ফোর্স নামে পড়বো। এখানেও কিন্তু ম্যাগনিটিউড অফ ফোর্স সেম আছে, বাট এখানে ফোর্স একটা দরকার হবেই, সেন্টিপেটাল ফোর্স। ওকে, এই সেন্টিপেটাল ফোর্সটা দরকার না, যদি না ইউজ করি তাহলে বডিটা সার্কুলার মোশন করবে না। তো এর জন্য শুধুমাত্র আমি যদি লিখি কনস্ট্যান্ট ভ্যালোসিটি, ওটা ভুল বলা হবে, তাহলে কি লিখতে হবে, কনস্ট্যান্ট লিনিয়ার ভ্যালোসিটিতে ছুটবে। নিউটন ফার্স্ট ল অফ মোশনের মেন অ্যাপ্লিকেশন কি, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস একটা কোশ্চেন দেখা যাক। এই বডিটাতে বলছে ফাইন্ড এফ নেট, এটা আমরা এফ নেট বার করবো, কারণ এখানে ইকুইলিব্রিয়াম নেই। 20 নিউটন 37 ডিগ্রি, 37 ডিগ্রি, 37 ডিগ্রি নিয়ে যখনই কোশ্চেন আসবে তখন সাইন 37 ডিগ্রি একটা ভ্যালু আসবে, যার ভ্যালু হচ্ছে 3/5, আর কস 37 ইকুয়াল টু 4/5, সাইন 37 মানে কস 53 ডিগ্রি ইকুয়াল টু 4/5, আর কস 37 ইকুয়াল টু সাইন 53 ডিগ্রি ইকুয়াল টু কস 53টা কত হবে 3/5, আর সাইন 53 ইকুয়াল টু 4/5। এই কটা ভ্যালু আমাকে মনে রাখতে হবে। এই কোশ্চেনে 20 নিউটন আছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে 20 ইন্টু কস 37, কস 37 ভ্যালু কত 4/5, তার মানে এটা 16 নিউটন হয়ে গেল। আবার উপরের দিকে আমি যদি দেখি, এ পাশে কি আছে 20 ইন্টু সাইন 37, 20 ইন্টু সাইন 37, সাইন 37 মিনস 3/5, এটা হচ্ছে 12। ডাউনওয়ার্ড 50 নিউটন, তার মানে ডাউনওয়ার্ড নেট ফোর্স কত আসছে, উপরে 20 ইন্টু 3/5 12 এসছে, আর নিচে কত আছে 50, তার মানে এটা কত হয়ে যাবে 38 নিউটন। রাইট হ্যান্ড সাইডে 60 নিউটন, লেফট হ্যান্ড সাইডে 10 নিউটন, তাহলে ফরওয়ার্ড কী হয়ে যাচ্ছে 6 নিউটন। তাহলে আমি ম্যাগনিটিউড অফ ফোর্স পেয়ে যাবো এদিকে √6² প্লাস 30²। জাস্ট আমরা কম্পোনেন্ট রেজুলেশন দিয়ে এটাকে সলভ করতে পারবো।
এবার এক্সামে কি কোশ্চেন আসছে, ফাইন্ড n1 n2 n3, নর্মাল রিঅ্যাকশন চেঞ্জে একটা ব্লকের উপর আরেকটা ব্লক আছে। তো n1 এর কথা যদি আমি ভাবি, এই পয়েন্টে ডাউনওয়ার্ড কে কে আসছে, 2 কেজি, 4 কেজি, 10 কেজি ইন্টু জি, এটা হচ্ছে টোটাল ওয়েট। এই ওয়েটটাকে ব্যালেন্স করছে কে, n1 ব্যালেন্স করছে। তো 2 + 4 6 16 ইন্টু জি, জি এর ভ্যালু আমি 10 ধরে করছি, তার মানে 160 নিউটন। তো 160 নিউটন যদি ডব্লু হয়, তাহলে n1 এর ভ্যালু কত হবে, n1 = ডব্লু টোটাল 160 নিউটন। এবার n2 n3, n2 এর কেসে কি হচ্ছে, n2 = 2 + 4 ইন্টু 10, তার মানে এটা 60 নিউটন। n1 নর্মাল রিঅ্যাকশন, n1 n2 n3, n3 = 2 × 10 20 নিউটন। মানে এখানে নর্মাল রিঅ্যাকশনটা পড়বে কার জন্য, এই ব্লকটার জন্য, 2 কেজির জন্য। এই ব্লকটা n3টা নর্মাল রিঅ্যাকশন, আমি এটিকে ধরে নিলাম। তো সঙ্গে সঙ্গে তো n3 আর একটা নর্মাল রিঅ্যাকশন এর উপর অ্যাড করেছে, যার ভ্যালু কত, যার ভ্যালু হচ্ছে 20 নিউটন। এই 20 নিউটনটা এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, যার জন্য 4 কেজি + 20 40 + 20 60 নিউটন হয়ে যাচ্ছে। এইভাবে ট্রান্সফার হতে থাকে। উপরের বডির ওয়েট নিজের বডিতে কীভাবে ট্রান্সফার হয়েছে, নর্মাল রিঅ্যাকশনের মাধ্যমে। আবার 4 কেজি আর 2 কেজির ওয়েট কীভাবে 10 কেজির উপর পড়েছে, এখানে আমি যে নর্মাল রিঅ্যাকশনটা 60 বার করেছি, তার মানে এখানেও তো 60 অ্যাড হবে, এই 60টা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো 60 + 100 160, তো 160 নিউটন। এই নর্মাল রিঅ্যাকশন ক্যালকুলেশনটা ফ্রিকশনে আরও ভালো কাজে লাগবে। নেক্সট, ফাইন্ড n1 অ্যান্ড n2। আবার ব্লকটা কী হয়েছে, এরকম ইনক্লাইন সারফেসের মধ্যে আটকে গেছে। তো এই কেসটাতে আমি কী করে নর্মাল রিঅ্যাকশন বার করব, নর্মাল রিঅ্যাকশন বার করার প্রসিডিওর হবে, এই n1 আর n2টা কত ডিগ্রি, কোথা দিয়ে পাস করছে, সেন্টার দিয়ে পাস করছে। এবার সেন্টার দিয়ে যখন পাস করবে, আমি এর দুটো কম্পোনেন্ট করব, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট করার সময় আমার অ্যাঙ্গেলটা খুব দরকার। এটা 53, এটা 37, তো এটাও 53, তো এটা কত 37 ডিগ্রি, তো এটা কত 53 ডিগ্রি। ওকে, তো এটা 53, এটা 37, তো এটা 37, এটা 53, এটা 37, এটা 53। ওকে, তো আমি n1 এর একটা কম্পোনেন্ট পাচ্ছি এদিকে, n1 cos 53 ডিগ্রি, আর উপরের দিকে একটা কম্পোনেন্ট আসছে, এটা হলো n1 cos 53 ডিগ্রি, আর উপরের দিকে যে কম্পোনেন্টটা আসছে সেটা হচ্ছে n1 sin 53 ডিগ্রি। এর সঙ্গে আরেকজন কে আছে, n2 sin 53 ডিগ্রি। এটাকে কে ব্যালেন্স করবে, নিচের দিকে ওয়েট w, লেফট হ্যান্ড সাইডে কে আছে, n2 cos 53 ডিগ্রি। এবার ফার্স্ট অফ অল ইকুইলিব্রিয়াম, যে নিউটনস লজ অফ মোশন ছিল, নিউটন লজ অফ মোশনের মেন ফান্ডামেন্টাল পার্ট ছিল ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেসে আমরা কি করি, সামেশনস অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশনস অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, ওটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাপ্লাই করার সময় আমি দেখতে পাচ্ছি যে সামেশনস অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 যখন করব, ফরওয়ার্ডে কে আছে n1 cos 53, তার মানে ওটা পজিটিভ আছে, n1 cos 53 ডিগ্রি। ব্যাকওয়ার্ডে কে আছে n2 cos 53 ডিগ্রি। এদের সামেশন কত, 0 হয়ে যাবে। এটা সলভ করলে কি আসছে, n1 = n2। এবার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমি যদি দেখি, mp, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সে কে আছে, একটা উপরে আছে n1 sin 53 ডিগ্রি প্লাস n2 sin 53 ডিগ্রি মাইনাস w। এবার n1 আর n2 তো ইকুয়াল, তার মানে এটাকে কি লিখতে পারি, 2 of n1 sin 53 ডিগ্রি মাইনাস w। তাহলে এখান থেকে n1 এর ভ্যালু n2 এর ইকুয়াল, তার মানে 2n1 × 3/5 না 4/5, 4/5 মাইনাস w। তো এখান থেকে আমি এর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স 0 হয়ে যাবে, তো n1 এর ভ্যালু পেয়ে গেলাম। n1 এর ভ্যালু হয়ে যাবে 8/5 ইন্টু n1 ইকুয়াল টু w। তো n1 = 5w/8,
4/5 8/5 8/5 n1 ইকুয়াল টু ডব্লু, তো n1 ইকুয়াল টু 5w/8। এবার ডব্লুর উপর ভ্যালু চেঞ্জ করবে, ডব্লুকে আমি যদি 100 নিউটন দিই 40 নিউটন দিই, তো ডব্লু ইকুয়াল টু ধরে নাও 4 কেজি, তাহলে এটা কী হয়ে গেল 5 × 4 × 10, 10টা কেন এসছে জি এর জন্য, যাতে ওটাকে ওয়েটে কনভার্ট করতে পারি, তাহলে এটা কী হয়ে গেলো 25 নিউটন চলে এলো নর্মাল রিয়াকশান। নেক্সট কোশ্চেন কী জিজ্ঞেস করছে, ফাইন্ড n1 and n2। n1টা নিচের সারফেসের নর্মাল রিয়াকশন, n2টা উপরের সারফেসের নর্মাল রিয়াকশন। তো নর্মাল রিয়াকশনগুলো কী হচ্ছে, সবসময় সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার পাস করবে। আমি যদি নিচের সারফেসটার কথা ভাবি, এই নিচের সারফেস যেটা আছে যার জন্য নর্মাল রিয়াকশন n1, এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি, এর সেন্টার এখানে কোথাও একটা আছে, এবার ওই সেন্টার দিয়ে নর্মাল রিয়াকশনটা পাস করবে, তার মানে এই যে নর্মাল রিয়াকশনটা যাচ্ছে সেটা হচ্ছে কি n1, এটা নর্মাল রিয়াকশন n1। এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, আমি এখানে যদি ফ্রেশভাবে করি, এই পয়েন্টটা সেন্টার n1 লাইক দিস, এই n1টা ভার্টিক্যালের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, এটা 30 করেছে, তার মানে এটাও কত করবে 30 করবে, হ্যাঁ ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল 30 আছে, তার মানে এটাও 30 হচ্ছে। আর যদি আমি n2-র কথা ভাবি, n2টা আবার কে, n2টা আবার উপরের সারফেস, উপরের সারফেস থেকে আসছে কে n2, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা 30, তো টোটাল এটা 60 ডিগ্রি হয়ে গেল। তার মানে এটা পারপেন্ডিকুলার যদি লাইন ড্র করি, এখানে একটা যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তো এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 60 ডিগ্রি, তো এখানেও যদি আমি পারপেন্ডিকুলার লাইন ড্র করি যেটা ওই আগের পারপেন্ডিকুলার সঙ্গে সেম আছে, তো এই অ্যাঙ্গেলটা এখন কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এখানে কে আছে n2 আছে, ওকে, আর এখানে কে আছে n1 আছে, এখানে কে আছে n1, আর এখানে কে আছে n2। তো n1 এর একটা কম্পোনেন্ট আপওয়ার্ড তৈরি হবে, n1 এর কম্পোনেন্ট আমি যদি উপরের দিকে ভাবি, ওটা আসছে n1 cos 30 ডিগ্রি, আর এখানে যদি n2-র কথা ভাবি, n2-র নিচের দিকে কম্পোনেন্ট আসছে n2 cos 60 ডিগ্রি, আর রাইটে আছে লেফটে আছে, লেফটে আসছে n1 sin 30 ডিগ্রি, আর এটা আসছে n2 sin 60 ডিগ্রি, ওকে। আর নিচের দিকে আর কি আছে, ওয়েট আছে w, তো n1 নট ইকুয়াল টু n2, কারণ একটা sin 60 একটা sin 30, তার মানে n1 ইকুয়াল টু n2 √3/2, তার মানে n1 ইকুয়াল টু √3 n2, আর ইনটু cos 60, n2 cos 60 মিনস n2/2, n1 cos 30 ইকুয়াল টু √3/2 ইন্টু n1, আর এখানে আছে w, তো আমাকে বার করতে হবে w প্লাস n2/2 ইকুয়াল টু √3/2 n1, তো n1 এর ভ্যালু আমি n2 √3 ইউজ করতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2, তার মানে w ইকুয়াল টু 3/2 অফ n2 মাইনাস 1/2 অফ n2, এখান থেকে আসে 3/2 মিনস 1.5, 1/2 মিনস 0.5, 1.5 মাইনাস 0.5 ইকুয়াল টু 1, তার মানে এটা কি আসছে n2, n2 কার ইকুয়াল হয়ে যাবে w1 এর ইকুয়াল হয়ে যাবে, তাহলে n2 ইকুয়াল টু w অ্যান্ড n1 ইকুয়াল টু √3w। নেক্সট আমরা কি করব, টেনশন নিয়ে ডিসকাস করব। টেনশনে কি আছে, একটা স্ট্রিং আছে বা রড আছে, এই রডটার নিচে কি আছে, একটা ওয়েট ব্লক আছে। এবার একদম এই পয়েন্টে, এটা হচ্ছে ব্লকের পয়েন্ট, আর তার উপরে কি আছে স্ট্রিংয়ের পয়েন্ট, এইগুলো কি ব্লকের পার্টিকেল, আর একটা হচ্ছে স্ট্রিংয়ের পার্টিকেল, এটা কি ইয়েলো কালারটা হচ্ছে স্ট্রিংয়ের পার্টিকেল, ওর নিচে কে আছে ব্লকের পার্টিকেল, তো ব্লকের পার্টিকেলের উপর কে আসছে ওয়েট আসছে, আর স্ট্রিং আর ব্লকের মধ্যে কি আছে ইন্টারমলিকুলার ফোর্স, এই ইন্টারমলিকুলার ফোর্সটা কি হবে এখন টেনশনে কনভার্ট হয়ে যাবে, তার মানে ডব্লিউটাকে যদি কাটতে হয় তাহলে ইন্টারমলিকুলার ফোর্স উপরের দিকে হবে, এই ইন্টারমলিকুলার ফোর্সটা অ্যাকচুয়ালি কি
টেনশন, এই টেনশনটা এই পয়েন্টটা তাহলে উপরের দিকে হবে, নাহলে ছাড়তে পারবে না। তারপরের যে পার্টিকেলটা আছে সেটা নিচের দিকে চলে আসবে, কারণ এরপরে যদি আরেকটা পার্টিকেলের কথা বলি, এই পার্টিকেলের সঙ্গে ইন্টারমলিকুলার ফোর্স আছে। এবার এই পার্টিকেলটা যদি টেনশনটা উপরের দিকে হয় তাহলে এটা কম্প্রেস হচ্ছে, টেনশনটা কি দেখাচ্ছে উপরের দিকে না, তাহলে এটা কি হচ্ছে কম্প্রেস হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এ কম্প্রেস করছে, তাহলে উপরে এইভাবে টেনশন যে পার্টগুলো আছে না, টেনশনের ডিরেকশনগুলো শিফট হতে থাকবে আর পুরো টেনশনটা এখানে চলে আসবে। এর জন্য আমরা যে একটা এন্ড পয়েন্ট আছে, এন্ড পয়েন্টের টেনশনটা ওই সারফেসের সঙ্গে অপোজিট দেখাই, কারণ এখানে আর একটা পার্টিকেল আছে, ওকে, জয়েন্ট পার্টিকেল। তো এখানে ধরো টি দিয়েছে কোশ্চেনে, তাহলে টি এর যে কম্পোনেন্ট আছে হরিজন্টাল কম্পোনেন্ট কে আছে টি cos 53 ডিগ্রি, আর এখানেও কি আছে টি cos 53 ডিগ্রি, উপরের দিকে কে আছে 2t sin 53 ডিগ্রি আছে, তাহলে W ইকুয়াল টু 2t cos 53 ডিগ্রি 2t sin 53 ডিগ্রি। ওকে, তো কোশ্চেনে চাইবে কি টি এর ভ্যালু চাইবে, টি ইকুয়াল টু W/2 sin 53 ডিগ্রি, W ডিভাইডেড বাই 2 sin 53 ডিগ্রি ইকুয়াল টু 4/5, sin 37 ডিগ্রি ভ্যালু 3/5, তো 53 কি হয়ে যাবে 4/5 হয়ে যাবে, তো এটা 8/5, তো 5/8 ইন্টু W। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এর টেনশনটা কি আছে, হরিজন্টাল আছে, এই টেনশনটা ভার্টিক্যাল আছে। এখানে যা কিছু একটা অ্যাঙ্গেল দিয়ে দেবে, থিটা ইকুয়াল টু 37 ডিগ্রি, তাহলে এই T2 একটা কম্পোনেন্ট আছে T2 cos 37 ডিগ্রি, আর এই পাশের কম্পোনেন্ট হরিজন্টাল T2 sin 37 ডিগ্রি। এই ফোর্সটা এই T1টাকে ব্যালেন্স করবে, তার জন্য আমি কি লিখবো T1 ইকুয়াল টু T2 sin 37 ডিগ্রি, আর একটা যেটা ভার্টিক্যাল এসছে T2 cos 37 ডিগ্রি, তো T2 cos 37 ডিগ্রি ইকুয়াল টু W, আর T1 এর তার কম্পোনেন্ট হবে না, তো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি T2 ইকুয়াল টু W বাই cos 37 ডিগ্রি। ওকে, T2 আর কি কম্পোনেন্ট করবো, এর তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে cos 90 ভ্যালু কত হয়ে যায় 0 হয়ে যায়, আর সাইনও কম্পোনেন্ট হবে না, শুধু আমি T2 কম্পোনেন্ট ডিভাইড করলে সমস্যা মিটে যাবে। তো T2 ইকুয়াল টু W বাই cos 37, তো এখান থেকে আমি কি পেয়ে গেলাম T1, এখান থেকে কি পেয়ে যাবো T1 W বাই cos 37 ডিগ্রি ইন্টু সাইন 37 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে গেল W tan 37 ডিগ্রি। এবার tan 37 ডিগ্রির ভ্যালু কি হবে 3/4। অ্যাকচুয়ালি 37 এই ভ্যালুগুলো কোথার থেকে আসছে, এই ভ্যালুগুলো একটা ট্রায়াঙ্গেল আছে পৃথিবীতে, একটা খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের একটা থাকে, এটাকে আমি যদি বলে নেই 4, এটাকে যদি আমি বলে নেই 3, তাহলে এটা কি হয়ে যায় হাইপোটেনিয়াস 5 হয়ে যায়। এই অ্যাঙ্গেলটা, এটা যদি আমি থিটা বলি, এই থিটা ইকুয়াল টু, এই থিটার ভ্যালুটা হয় 37 ডিগ্রি, আর থিটা সাইন থিটা 37 নয় 53, এই দুটোর মধ্যে একটা হবে। আমি যদি সাইন থিটা লিখে এখানে কি আসছে পারপেন্ডিকুলার 4/5, তার মানে এখানে থিটা কি আছে 53 ডিগ্রি, এটা যদি 53 ডিগ্রি হয় এটা কি হয়ে যাবে 37 ডিগ্রি হয়ে যাবে। এবার আমি উপরের থেকে যদি দেখি সাইন 37 ডিগ্রি, তখন কি হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার 3 হয়ে যাচ্ছে আর হাইপোটেনিয়াস 5 হয়ে যাচ্ছে, তার জন্য সাইন 37 ডিগ্রি ইকুয়াল টু 3/5। আর একটা ট্রিক্স এটা আছে যে সাইন 6 ডিগ্রির ভ্যালু কত হয়, সাইন 6 ডিগ্রি ভ্যালু 0.1, সাইন 12 ডিগ্রি ভ্যালু 0.2, এরকম করে 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 আমি যদি সাইন 30 ডিগ্রির কথা ভাবি তাহলে কত হবে 0.5, এটা সত্যি, কারণ 0.5 ইকুয়াল টু 1/2। আর নেক্সট কত আসছে 36 ডিগ্রি অথবা 37 ডিগ্রি, অলমোস্ট 37 ডিগ্রি, এর ভ্যালু কত হবে 0.6, 0.6 মানে 6/10, 3/5। তো একবার যদি সাইন 37 ডিগ্রি ভ্যালু পেয়ে যাই তাহলে অটোমেটিকলি বাকি পৃথিবীর সমস্ত ভ্যালু পাওয়া যাবে 37 এর রেসপেক্টিভলি, বাকি যে রেশিওগুলো আছে সাইন 37 অটোমেটিকলি cos 37 চলে আসবে, সাইন 37 ইকুয়াল টু cos 30 রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, ওটা ইউজ করে আমরা cos 37 পেয়ে যাবো, cos 37 পেলে সাইন 37 পেলে tan 37 চলে আসবে। এবার tan 37 3/4 হবে না 4/3 হবে, এটা একটা ডাউট আসতে পারে। এবার অলওয়েজ মাথায় রাখবে যে tan 45 ডিগ্রি বলে একটা পৃথিবীতে ভ্যালু আছে, যার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 এর ছোট কে হবে 3/4, 3/4 মানে কি 0.75, তার মানে 100% tan 37 ডিগ্রি ভ্যালু 0.75 হবে। তাহলে tan 53 ডিগ্রি ভ্যালু কত হবে, এটা যদি 3/4 হয় তাহলে আরেকটা কি অপশন বেঁচে থাকে 4/3। এটা পুরোপুরি ডাইরেক্ট এক্সাম হলে মাথায় আসতে হবে, একদম টু দ্য পয়েন্ট ক্লিক চাই,
নাহলে সলভ হবে না। এখানে যেমন cos 37 আছে, cos 37 মানে sin 53 ডিগ্রি। আমি কি মনে রাখি মাথায়, আমি শুধু sin 37 এর কথা মনে রাখি, আর কিচ্ছু আমার দরকার নেই। sin 37 3/4 5 যদি হয় তাহলে sin 53 কত হবে 4/5। cos 37 sin 37 তো নয়, তার মানে এটা কি হয়ে যাবে 4/5 হয়ে যাবে। ওকে, cos 37 ইকুয়াল টু 4/5, তো 5/4 ইন্টু ডব্লিউ। এবার এই ভ্যালুটা পেয়ে যাওয়ার পর আমি এখানে ইউজ করে দেবো tan 37 ইকুয়াল টু 3/4, তো 3w/4। এবার এক্সামে ডব্লিউর ভ্যালু যা কিছু দিতে পারে, 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 40 কেজি, টেনশন আমি আরামসে পেয়ে যাবো। নেক্সট নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম of a body is directly proportional to the applied force and takes place in the directions in which the force act। মানে আমি যদি কোনো বডিকে ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করলে বডিটা মুভমেন্ট করবে, মুভমেন্ট করলে ওর যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে ওর এক্সটার্নাল অ্যাপ্লাই ফোর্সের সঙ্গে প্রপোর্শনাল হবে। আমি ব্যাপারটাকে সিম্পল একটা বোঝাচ্ছি, একটা ব্লক আছে, এই ব্লকটার মাস এম, ভ্যালোসিটি ইউ। এখানে আমি এক্সটার্নাল একটা ফোর্স দিলে এই ভ্যালোসিটিটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ভি হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি মোমেন্টাম পি ইকুয়াল টু এম ভি করা হয়। তো আমি এম ইউ, আমি যদি ফোর্সের কথা বলি, ফোর্স কি বলছে, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে এফ ইকুয়াল টু কী হচ্ছে ডিপি বাই ডিটি। অ্যাকচুয়ালি আমরা এটাকে 1 লিখি, কনস্ট্যান্ট 1 আসে। আর পিটা কী হয়, পিটা হচ্ছে মাস ইন্টু ভ্যালোসিটি ডিভাইডেড বাই ডিটি। এবার মাস যদি কনস্ট্যান্ট থাকে মাস বেরিয়ে যাবে, ডিভি ডিটি হয়ে যাবে। এবার যদি মাসটা ভ্যারিয়েবল হয়, ভিটা কনস্ট্যান্ট হয়, তাহলে ডিপি ডিএম ডিটি হয়ে যাবে। মানে মাস ভ্যারিয়েবল হচ্ছে, ওকে। মাস যদি ভ্যারিয়েবল হয়, জেনারেল কেসে মাস কি থাকে, কনস্ট্যান্ট থাকে, তার জন্য ফোর্স ইকুয়াল টু আমরা কি লিখি, মাস ইন্টু এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, অ্যাসেলারেশন লিখতে পারি। এটা কি অ্যাকচুয়ালি অ্যাসেলারেশন, তো এম ইন্টু এ, এটাকে আমরা বলে দিই এফ ইকুয়াল টু এম এ নিউটন সেকেন্ড ল। এফ ইকুয়াল টু এম এ নিউটন সেকেন্ড ল নয়, নিউটন সেকেন্ড ল কি, এফ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, আর ডিরেকশনস অফ মোমেন্টাম ইজ সেম অ্যাজ ফোর্স। এবার আবার ডিএম বাই ডিটিও আছে, ডিএম বাই ডিটিটাকে কী করা যাবে, আচ্ছা ডিএম বাই ডিটিটাকে যদি মাস কনস্ট্যান্ট থাকে তাহলে ডিএম ডিটিটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, মাস ইকুয়াল টু অ্যাসেলারেশন। কিছু কিছু জায়গায় কনস্ট্যান্ট নাও হতে পারে, যেরকম একটা মোটরসাইকেল আমি 10 লিটার পেট্রোল ভরেছি, এবার মোটরসাইকেলটা ওয়েট 40 কেজি, তাহলে কী হয়ে যাবে 40 কেজি আর 10 কেজি, কিছুক্ষণ পর পেট্রোল কমে যাচ্ছে, পেট্রোল কমে গেলে পুরো সিস্টেমের ওয়েট বা মাস কমে যাবে, ওখানে মাস চেঞ্জ হচ্ছে, ওখানে এফ ইকুয়াল টু এম এ ইউজ করা ঠিক নয়, বাট খুব মাইনিউট লেভেলে এটা চেঞ্জ হয়। রকেটের কেসে কিন্তু এফ ইকুয়াল টু এম এ ইউজ করা যাবে না, রকেটের কেসে এক্সটার্নাল ফোর্স তো নেই, রকেট যদি স্পেসে চলে যায় বাইরে থেকে কে ফোর্স দেবে, ওকে। তো আমরা রকেট প্রপালশনে কী করি, এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0 করে দিই। এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়ে যায় তো এম এ প্লাস ভি ইন্টু ডিএম ডিটি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে অ্যাসেলারেশন অফ রকেট কী হয়ে যাবে, মাইনাস ভি বাই এম ডিএম ডিটি। এখানে ডিএম ডিটিটা কি, রেট অফ চেঞ্জ অফ মাস। এবার এই মাসটা কি, যখন রকেটটা উপরের দিকে যায় তখন ও কী করে, ফুয়েল বার্ন করে, তো ফুয়েল বার্ন করলে এখান থেকে মাস বেরিয়ে যাবে না, ফুয়েল কনভার্ট টু। এবার একটা রকেটের 50% থাকে ফুয়েল, তার জন্য এখানে ডিএম বাই ডিটিটা খুব ভালো কাজে দেয়। আর ভ্যালোসিটিটা কি, ভ্যালোসিটিটা হচ্ছে ফুয়েল যেটা বাইরে থেকে ব্যবহার করছে, মানে গ্যাস করে, সেই গ্যাসের ভ্যালোসিটি। তো গ্যাসের ভ্যালোসিটি কোন দিকে, নিচের দিকে, মাইনাস ভি, তাহলে তার সঙ্গে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, অ্যাসেলারেশন পজিটিভ হয়ে যাবে। এর জন্য রকেট কী হয়, উপরের দিকে ছোটে। রকেটকে বাইরে থেকে ফ্রি স্পেসে কে ফোর্স দেবে, তাই না। আর এখানে একটা সার্কেল ড্র করেছি, সার্কেল ড্র করার পিছনে কারণ কি, কারণ সার্কেলের ইনিশিয়াল ভ্যালোসিটি ভি ইনিশিয়াল এদিকে ছিল, তাহলে ভি ইনিশিয়াল এদিকে, ওকে, ভি ফাইনাল এদিকে আছে, ভি ফাইনাল কোন দিকে আছে, এদিকে ভি ফাইনাল। তো আমি যদি ডিভির কথা বলি, কারণ আমাকে যখনই ফোর্সের কথা আসবে তখন মাসটা যদি বেরিয়ে যায় ডি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, আমি এখন ডিরেকশনের কথা ভাবছি, কি ডিরেকশন কি হবে, ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে। এবার ভি ফাইনালের পর মাইনাস অফ ভি ইনিশিয়াল আছে, তো এটাকে আমি কীভাবে লিখতে পারি, ভি ফাইনাল প্লাস অফ ভি ইনিশিয়াল, ভি ফাইনাল প্লাস অফ মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে ভি ইনিশিয়ালের ডিরেকশন যেটা আছে যেটা উপরের দিকে, সেটাকে আমি কী করব, নিচের দিকে নিয়ে নেবো। এটা অ্যাকচুয়ালি কী হয়ে গেলো, মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে ভি ইনিশিয়াল আর ভি ফাইনালের ভেক্টরের মধ্যে রেজাল্টেন্ট ভেক্টর কী হচ্ছে, এদিকে রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এই রেজাল্টেন্ট ভেক্টরটা কার ডিরেকশন হবে, ফোর্সের ডিরেকশন হবে। এর জন্য সার্কেলের সেন্টিপিটাল ফোর্সটা কোন দিকে হয়, সেন্টারের দিকে, ওকে, কারণ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সার্কেলের ভ্যালোসিটির উপর ডিপেন্ড করছে। কোশ্চেন 7, আমরা যে এফ ইকুয়াল টু এম এ করেছি, এটা দিয়ে আমাকে অনেক কোশ্চেন সলভ করতে হবে।
এখানে 5 কেজি একটা ব্লক আছে, 37 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ফোর্স দিয়েছি আমি 20 নিউটন। কোশ্চেনে বলেছে এর অ্যাসেলেশন কত। আমরা যত কোশ্চেনগুলো করবো NLM এর তো উইদাউট ফিকশন নিয়ে করব, পরবর্তীকালে ফিকশনকে অ্যাড করে দেবো, সেম রিপিট টেলিকাস্ট হবে। 20 নিউটন আমাদের ফোর্স অ্যাপ্লাই করেছে 37 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই ফোর্সটা কত হয়ে যাচ্ছে 20 cos 37 ডিগ্রি, আর উপরের ফোর্সটা কত হয়ে যাচ্ছে 20 sin 37 ডিগ্রি। আমি বডির মুভমেন্টটার কথা যদি ভাবি, বডিটা একটা হরিজন্টাল সারফেসের উপর আছে, তার বডিটা সামনের দিকে মুভমেন্ট করবে, আর উই নো দ্যাট অ্যাসেলেশন ইকুয়াল টু এফ নেট বাকি এক্সটার্নাল ফোর্স, এফ নেট ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসেলেশন ইকুয়াল টু এফ নেট বাই এম হয়ে গেল। এফ নেটের ভ্যালু কত এখন 20 ইন্টু cos 37 ডিগ্রি ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত 5, তো এটা কত হয়ে গেল 4 ইন্টু cos 37 মানে 4/5, তো এটা হলো 16/5, অ্যাসেলেশন ইকুয়াল টু 16/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার মনে হতে পারে যে ভার্টিক্যাল ফোর্সের কি কোনো গুরুত্ব নেই? হ্যাঁ অবশ্যই আছে। আমি যদি নর্মাল রিঅ্যাকশনের কথা ভাবি, নর্মাল রিঅ্যাকশন উপরে নিচে হচ্ছে 50 নিউটন ওয়েটের জন্য, তাহলে নর্মাল রিঅ্যাকশন ইকুয়াল টু কী হয়ে যাবে 50 মাইনাস 20 সাইন 37 ডিগ্রি, সাইন 37 ডিগ্রি ভ্যালু কত 3/5, তো 50 মাইনাস 20 ইন্টু 3/5, 5 20 কাটলো 4 হলো, এটা কত আছে 12 50 মাইনাস 12 কত হচ্ছে 38 নিউটন। এই নর্মাল রিঅ্যাকশনটা কোথায় কাজে লাগবে? যখন আমরা ফিকশন চ্যাপ্টার পড়বো, এখন তো ফিকশন ছাড়া করছি। ফিকশনে এফ ইকুয়াল টু কী বলে, মিউ ইন্টু এন বলে, এটা আমরা পড়বো ফিকশন চ্যাপ্টার, ওখানে নর্মাল রিঅ্যাকশনটা খুব কাজে লাগবে। মানে এই বডিটারই যদি একটা বলে দিত মিউ এর ভ্যালু 0.5, তাহলে ফিকশন কত হয়ে যেত 0.5 ইন্টু 38, তার মানে আসতো কত 19 নিউটন। ফিকশনাল ফোর্স বার করার জন্য নর্মাল রিঅ্যাকশনের কাজ আছে, যতক্ষণ না ফিকশন থাকবে ততক্ষণ আমাকে এফ দিয়েই কাজে লাগাতে হবে, অ্যাসেলেশন বার করে নেবো। নেক্সট কোশ্চেন 50 নিউটন অ্যাঙ্গেল 53 ডিগ্রি 37 ডিগ্রি। এই কোশ্চেনটা কী করে সলভ করা যায়? এটা যদি 53 ডিগ্রি হয় তাহলে এদিকে কত হয়ে যাবে 50 cos 53 ডিগ্রি। এবার আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করবো, অনেক হয়ে গেছে। cos 53 ডিগ্রি ভ্যালু কত ইকুয়াল sin 37 ইকুয়াল, sin 37 ইকুয়াল টু 3/5, এদিকে কত আছে 50 cos 37, তার মানে 50 cos 37 মানে কি 4/5, তো 4/5 হয়ে গেল। তো 4/5 মানে কি এটা 50, এটা কেটে গেলাম 40 নিউটন, তার মানে লেফট হ্যান্ড সাইডে, বডির লেফট হ্যান্ড সাইডে কত 40 নিউটন, রাইট হ্যান্ড সাইডে কত 5 কেটে দিয়েছে, আর এখানে আছে 50, এটা 50 ছিল সরি, তো 5 কেটে দিয়েছে, তার মানে এদিকে কত হচ্ছে 30 নিউটন। আচ্ছা রেজাল্টেন্ট ফোর্স তো লেফট হ্যান্ড সাইডে কত 10 নিউটন, বডিটার মাস কত 2 কেজি, তাহলে অ্যাসেলেশন কত হয়ে যাবে, অ্যাসেলেশন ইকুয়াল টু এফ নেট ডিভাইডেড বাই মাস। এবার এফ নেটটা লেফট হ্যান্ড সাইডে, তার মানে আমি কত লিখবো -10 ডিভাইডেড বাই মাস হচ্ছে 2 কেজি, তার মানে অ্যাসেলেশন হবে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শুধু ম্যাগনিটিউড বললে হবে না, অ্যাসেলেশনের ম্যাগনিটিউড কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট ডিরেকশন কোন দিকে, ডিরেকশন হচ্ছে লেফটের দিকে হবে, ওটা হচ্ছে নেগেটিভ সাইন, ওর ইম্পর্টেন্স। কোশ্চেন 9 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনে কি দিয়েছে, একটা ফোর্স দিয়েছে, সেই ফোর্সটা হচ্ছে 20 নিউটন। এই 20 নিউটনটা আবার কীরকম আছে, একটা হরিজেন্টাল আছে, তার মানে এই 20 নিউটন, এদিকে ফোর্স আছে 20 নিউটন, এটা 37 ডিগ্রি, এদিকে আছে 50 কেজি, তো 50 নিউটন, এটা হচ্ছে 37 ডিগ্রি, এটা 37 হলে এটা 53 হয়, তার মানে এটাও 37 ডিগ্রি, তো এই কম্পোনেন্টটা তো হয়ে যাচ্ছে 50 cos 37 ডিগ্রি, যেটা আমার কোনো কাজে লাগবে না। এবার আমি যদি ভাবি এর কথা, mg sin 37 ডিগ্রি, তার মানে 50 ইন্টু 3/5, তার মানে এটা হচ্ছে 30 নিউটন চলে আসছে, আর ওদিকে আছে 20 নিউটন, এটা 37 ডিগ্রি হলে এটাও 37 ডিগ্রি, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 20 cos 37 ডিগ্রি, তার মানে নেট ফোর্স কত আসছে এফ নেট ইকুয়াল টু 20 cos 37 ডিগ্রি মাইনাস 30 ডিভাইডেড বাই মাস 5, তো 20 ইন্টু cos 37 মানে কি 4/5 মাইনাস 30 ডিভাইডেড বাই 5, তার মানে এটা 5 কেটে যাচ্ছে 4, 16 মাইনাস 30 ডিভাইডেড বাই 5, অটোমেটিকলি এখানে কি হলো, এটা হচ্ছে অ্যাসেলেশন। একবার অ্যাসেলেশনটা আমরা করে নিচ্ছি। অ্যাসেলেশনটা এবার কি আসবে, নেগেটিভ আসবে, কেন? কারণ আমি
পজিটিভটাকে ওপাশে ধরেছি, 20 cos 37 ওদিকে, -30 করেছি 30টাকে নিচের দিকে, তো ফাইনালি অটোমেটিক ক্যালকুলেট করে এটা কত চলে এসছে -14/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানেটা কি? এর মানে ব্লকটা নিচের দিকে নামবে, কারণ নিচের দিকে আমি নেগেটিভ অ্যাসেলেশন নিয়েছি, বা নিচের দিকে নেগেটিভ ফোর্সটা নিয়েছি, কত আছে 30 নিউটন। নেক্সট কোয়েশ্চেন। এবার এতগুলো যত কোশ্চেন করলাম, এই কোশ্চেনটা আর তার আগের কোশ্চেনটা হজম করার জন্য এতগুলো কোশ্চেন করানো হলো। এক্সামে আসবে কোন কোশ্চেন? এই টাইপের কোশ্চেন, যেটা দেখে মনে হবে আউট অফ সিলেবাস। কি দিয়েছে? একটা প্যারাবোলা দিয়েছে, y = x²। এবার ওই প্যারাবোলার উপর কি আছে? একটা ব্লক আছে, আবার ওই ব্লকটাকে 5 নিউটন দিয়ে একটা ফোর্স দিয়ে টানছে। এরপর জিজ্ঞেস করছে অ্যাসেলেশন কত হবে, এই ব্লকটার অ্যাসেলেশন কত হবে। আর মাস দেওয়া আছে 2 কেজি। এই কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড, কেন? কারণ এখানে ম্যাথামেটিক্স ঢুকে আছে। এই যে ব্লকটা যেই পয়েন্টে আছে, সেই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। ট্যানজেন্ট ড্র করা হয় কেন? ট্যানজেন্ট কেন ড্র করা হয়? এটা একটা ট্যানজেন্ট, ওকে। ট্যানজেন্ট ড্র করলে আমার কি সুবিধা হবে? আমি ট্যান থিটা পেয়ে যাব। এটা থিটা, তো m = tan থিটা, tan থিটা = dy/dx। এবার যদি tan থিটা পেয়ে যাই, তাহলে কিন্তু অনেক ঝামেলা মিটে যাবে। কীরকম ঝামেলাগুলো আছে এখানে? অ্যাসেলেশনের ঝামেলা আছে, কত অ্যাসেলেশন হবে। এবার এর ডেরিভেটিভ করে নাও, dy/dx। dy/dx করলে কি আসছে? 2x, তার মানে tan থিটার ভ্যালু 2x। এবার এই কোশ্চেনটাতে একটা ভ্যালু দিয়ে দিয়েছিল, ওই যে পয়েন্টটা রয়েছে ওখানে x = 1 মিটার দিয়েছিল। মানে এই ব্লকটা কোথায় আছে? এই ব্লকটা এখান থেকে 1 মিটার ডিস্টেন্সে আছে। ক্লিয়ার? এই ব্লকটা এখান থেকে কত মিটার ডিস্টেন্সে আছে? 1 মিটার হরিজন্টালি ডিস্টেন্স। তাহলে আমি কি পেয়ে যাব? tan থিটার ভ্যালু পেয়ে যাব। তো tan থিটা = 2, tan থিটা = 2। নেক্সট আমাদের বার করতে হবে এর অ্যাসেলেশন। অ্যাসেলেশনটা কি? অ্যাসেলেশন = ফোর্স। এবার এটা যদি tan থিটা আমি যদি 2 পেয়ে যাই, অটোমেটিকলি আমি sin থিটাও পেয়ে যাব। তো sin থিটা = কি লেখা যায়? sin থিটা = √1 - cos² থিটা। তো tan থিটা থেকে আমি লিখতে পারি sec² থিটা বা sec থিটা = 1 + tan² থিটা। তার মানে এটা আসছে √5 চলে আসছে। √, যদি 5 চলে আসে তাহলে cos থিটাও পেয়ে যাব। cos থিটা = 1/√5। cos² থিটা কি হয়ে যাবে? 1/5 চলে আসবে, তাহলে এখান থেকে আমি sin থিটাও পেয়ে যাচ্ছি। তো sin থিটা = √1 - cos² থিটা, যার ভ্যালু 1/5, তার মানে এটা 4/5, তার মানে 2/√5। খুব ভালো জিনিস। তো sin থিটা কত এলো? 2/√5। তাহলে sin থিটা এলে আমি প্রত্যেকটা যে কোনো ব্লক থাক, যে কোনো অ্যাঙ্গেলে থাক, সেই অ্যাঙ্গেলে একটা ফোর্স তৈরি হয় mg sin থিটা। একটা mg cos থিটা, একটা mg sin থিটা। এটা কি হবে? mg sin থিটা। তো ওই কেসটাতে আমি FBD ড্র করলে, FBDর উপরে কত ফোর্স আছে? 5 নিউটন, আর নিচে কত ফোর্স আছে? mg, মানে 20 sin থিটা। তার মানে এটা কি 21/2/√5। আর √5 আর 20, তার মানে এটাকে কি লেখা যায়? 5 × 4 × 2/√5। তাহলে এটাকে ক্যালকুলেট করলে এটা আসছে √5 × 8√5 নিউটন। 8√5 নিউটন 5 নিউটনের থেকে বড়। তো অ্যাসেলেশন কত নিচের দিকে হবে? অ্যাসেলেশন = -8√5 - 5 / 2। 8 × √5, √5 এর ভ্যালু কত? 2.2, -8 × 2.2 - 5 / 2। ঠিক আছে? তো 8 × 2, এটা হচ্ছে 16 হয়ে যাচ্ছে, হাতে 1, 8 × 2 = 16, 1 × 17, -5 / 2, একটা নেগেটিভ সাইন। তার মানে এটা 12.6 / 2, তো 6.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার।